যে কোনো দেশের সামনেই মাঝে মাঝে এমন দুটো পথ খোলা থাকে, একটা পথ খুব আকর্ষণীয়, একটা সুন্দর স্বপ্নের মতো, আর অন্যটা কঠিন বাস্তবতার। ঠিক এমনই এক সিদ্ধান্তের গভীরে আমরা আজ প্রবেশ করব। মুদ্রাস্ফীতির মতো একটা বড় অর্থনৈতিক বিষয়কে যখন আমরা বুঝতে চেষ্টা করি, তখন আসলে এর পেছনের মানুষগুলোর গল্পটা জানা সবচেয়ে বেশি জরুরি। চলুন শুরুতেই সেই কঠিন বাস্তবতার দিকে একবার তাকাই। দেশের বহু পরিবারের জন্য এটাই কিন্তু এখনকার জীবন। যখন মাস শেষে উপার্জনের প্রায় পুরোটাই চলে যায় শুধু পরিবারের খাবার জোগাতে, তখন ভালো থাকা বা অন্য কোনো স্বপ্ন দেখা সবকিছুই যেন অসম্ভব হয়ে পড়ে। এই একটা কথাই হয়তো দেশের লক্ষ লক্ষ মানুষের না বলা কষ্টের একটা ছবি তুলে ধরে। অর্থনৈতিক পরিসংখ্যানের পেছনে যে কতটা গভীর একটা মানবিক সংকট লুকিয়ে থাকে, এই কথাটা আমাদের ঠিক সেটাই মনে করিয়ে দেয়। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা ছিল এক মাসে খাদ্যপণ্যের দাম বাড়ার সর্বোচ্চ হার, একটা নতুন রেকর্ড। এই সংখ্যাটাই আসলে বুঝিয়ে দেয় যে সংকটটা ঠিক কতটা গভীর। তো এই যে একটা কঠিন পরিস্থিতি, এর বিপরীতে দাঁড়িয়ে চলুন এমন একটা নীতির দিকে তাকানো যাক যা আসলে দেশের আইনি কাঠামোর মধ্যেই অনেক আগে থেকে রয়েছে। সামাজিক সুরক্ষা এর মূল ধারণাটা কি? এটা কোনো দয়া বা সাহায্য নয়, বরং এটা নাগরিকদের একটা মৌলিক অধিকার। আর এই চিন্তাটাই কিন্তু দেশের উন্নয়ন কৌশলের একেবারে কেন্দ্রে রাখা আছে। আচ্ছা, এই যে সুরক্ষা ব্যবস্থা, এর ভিত্তিটা কতটা মজবুত? দেখুন, দেশের জাতীয় কৌশলটা কিন্তু বেশ গোছানো। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন জীবনের প্রতিটি স্তরে, মানে জন্ম থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত মানুষ সুরক্ষা পায়। আর এই সাহায্যটা যেন স্বচ্ছভাবে সরাসরি মানুষের কাছে পৌঁছায়, সেটার উপরও জোর দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠিত কাঠামোর ভেতরেই একটা নতুন এবং খুবই শক্তিশালী প্রস্তাব সামনে আসে। এমন একটা প্রস্তাব যা এই সমস্যার একটা সরাসরি আর বিশাল আকারের সমাধান দিতে চায়। এই প্রস্তাবের সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো এর ডিজাইনটা। এটা শুধু অনেক বড় একটা পরিকল্পনা তাই নয়, এটা খুব সুনির্দিষ্ট। প্রতি মাসে সরাসরি টাকা দেওয়ার কথা বলা হয়েছে, আর সেই টাকাটা পরিবারের নারী প্রধানের হাতে তুলে দেওয়ার কথা। কারণ বিভিন্ন গবেষণায় এটাই দেখা গেছে যে মায়ের হাতে টাকা গেলে সেটা পরিবারের কল্যাণের সবচেয়ে ভালোভাবে খরচ হয়। আইডিয়াটা নিঃসন্দেহে অসাধারণ, কিন্তু প্রশ্নটা হলো এটা বাস্তবায়ন করতে যে বিপুল পরিমাণ টাকার দরকার, সেটা আসবে কোথা থেকে? ঠিক এখানেই গল্পটা একটা নতুন দিকে মোড় নেয়। এটাই হলো এই একটা মাত্র প্রকল্পের আনুমানিক বার্ষিক খরচ, প্রায় 9.8 বিলিয়ন মার্কিন ডলার। সংখ্যাটা এত বড় যে এটা আমাদের একটু থামিয়ে দিয়ে ভাবতে বাধ্য করে। আর এখানে আসল বিষয়টা লুকিয়ে আছে। এই একটা নতুন প্রকল্পের খরচ দেশের বর্তমানে যতগুলো সামাজিক সুরক্ষা প্রকল্প চালু আছে তার সবগুলোর মোট বাজেটের প্রায় সমান। মানে এই একটা পরিকল্পনা চালু করতে গেলে পুরো ব্যবস্থাকে প্রায় দ্বিগুণ করে ফেলতে হবে। ব্যাপারটা তাহলে পরিষ্কার, এটা কোনো ছোটোখাটো বিষয় নয়। দেশের অর্থনীতির জন্য এটা একটা বিশাল বড় পদক্ষেপ। আর এত বড় একটা পদক্ষেপের পরিণতি কি হতে পারে, সেটাই এখন আমাদের মূল প্রশ্ন। এখান থেকেই কিন্তু মূল অর্থনৈতিক ঝুঁকিটা সামনে চলে আসে। এমন কি হতে পারে যে অসুখটা সারানোর জন্য এই ওষুধটা দেওয়া হচ্ছে, সেই ওষুধটাই অসুখটাকে আরও বাড়িয়ে দেবে? এই প্রক্রিয়াটা বোঝা খুব জরুরি। ধরুন একসঙ্গে অনেক মানুষের হাতে প্রচুর টাকা চলে আসলো, স্বাভাবিকভাবেই বাজারে জিনিসপত্রের চাহিদা হঠাৎ করে বেড়ে যাবে। কিন্তু সেই পরিমাণে যদি যোগান না বাড়ে, তাহলে কি হবে? দাম বাড়তে বাধ্য। ফলে যে টাকাটা সাহায্য হিসেবে দেওয়া হলো, দিন শেষে সেই টাকার কেনার ক্ষমতাই কমে গেল। আর ঝুঁকিটা শুধু জিনিসপত্রের দাম বাড়ার মধ্যেই থেমে থাকে না। এই বিপুল পরিমাণ টাকার যোগান দিতে গিয়ে যদি সরকারকে আরও অনেক বেশি ঋণ করতে হয়, তখন বেসরকারি ব্যবসার জন্য টাকা পাওয়া কঠিন হয়ে পড়ে, যার সিধা মানে হলো দেশে নতুন ব্যবসা তৈরি হওয়া বা নতুন চাকরির সুযোগ তৈরি হওয়া কমে যেতে পারে। এখন চলুন পুরো বিতর্কটাকে একটু ভিন্নভাবে দেখি। যখন আমরা কোনো একটা বড় সমাধানের দিকে সব মনোযোগ দিয়ে ফেলি, তখন এর আড়ালে আর কোন জরুরি বিষয়গুলো চাপা পড়ে যায়। অর্থনীতিতে একটা খুব সাধারণ কথা আছে, সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। এর মানে হলো আমাদের সম্পদ সীমিত। তাই যখন আমরা একটা খাতে বিশাল অঙ্কের টাকা খরচ করার সিদ্ধান্ত নিই, তার মানে হলো আমরা অন্য কোনো গুরুত্বপূর্ণ খাত থেকে সেই টাকাটা সরিয়ে নিচ্ছি। আর এখানে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা আসে। যে বিপুল পরিমাণ অর্থ একটা প্রকল্পে খরচ করার কথা ভাবা হচ্ছে, সেই একই দেশের শিক্ষা খাতে বিনিয়োগের চিত্রটা দেখুন। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে লক্ষ্যমাত্রা ঠিক করা আছে, তার অর্ধেকেরও কম বরাদ্দ করা হচ্ছে। তার মানে এই ত্যাগটা শুধু শিক্ষা খাতেই হচ্ছে না, স্বাস্থ্য,
কর্মসংস্থান তৈরির মতো দীর্ঘমেয়াদী সমাধান এই সব জরুরি খাতও কিন্তু প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না। এটা আসলে একটা আরও বড় কাঠামোগত সমস্যার দিকেই ইঙ্গিত করে। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানে এসে থামে, একটা দেশের জন্য প্রকৃত সুরক্ষা আসলে কোনটা? আজকের দিনের জন্য সাময়িক স্বস্তি দেওয়া, নাকি আগামী দিনের জন্য একটা শক্তিশালী আর টেকসই ভবিষ্যতের ভিত্তি তৈরি করা? এই কঠিন সিদ্ধান্তের মধ্যেই হয়তো একটা জাতির ভবিষ্যৎ লুকিয়ে আছে।